वेलकम टू कश्मीर। अगर फिरदौस बारू ये ज़मीनस्त हमी नस्त हमी नस्त हमी नस्त। আমির খসরুর এই কথাটা কতখানি সত্যি কাশ্মীর এলে যে কেউ টের পাবেন। মৃত্যুর পর স্বর্গ কনফার্ম কিনা জানি না, তাই বেঁচে থাকতে থাকতে চলে এলাম ভূস্বর্গে। হ্যাঁ, কাশ্মীর। ভারতের চূড়ায় মুকুটের মতো শোভা পাওয়া, রাজনৈতিক সমস্ত বিতর্ক পেরিয়ে দেশ মহাদেশের সমস্ত জাত জাতিকে হাতছানি দেওয়া কাশ্মীর। ধরুন আপনার ইচ্ছে হলো কাশ্মীর যাবেন ঘুরতে। সবার প্রথমে যে প্রশ্নগুলো মাথায় আসবে, বছরের কোন সময়টা যাবেন, কিভাবে যাবেন, গিয়ে কোথায় বা থাকবেন, কোন কোন জায়গাগুলো ঘুরবেন, আর সবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয় কত টাকাই বা খরচ হবে। এই সব প্রশ্নের উত্তর আপনি পাবেন এই ব্লগে। প্রথম প্রশ্ন, কোন সময়টা আপনি বেছে নেবেন কাশ্মীর ঘোরার জন্য? যদিও সারা বছরই ভূস্বর্গ ঘোরার জন্য আদর্শ, তবে সৌন্দর্যের প্রেক্ষিতে কাশ্মীরের তিনখানা রূপ আছে: সিজন অফ টিউলিপ, আপেলের সিজন এবং সিজন অফ আইস। এবার বলে দিই, এই ভিডিওতে আমরা কভার করব টিউলিপের সময়টা। ট্রেনে গেলে কলকাতার আশেপাশ থেকে সরাসরি দুটো অপশন পাবেন, হাওড়া থেকে হিমগিরি কিংবা কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস। হিমগিরি কিছু না হলেও আপনার 37 ঘন্টার মতন সময় নেবে এবং দুপুর 1টা নাগাদ জম্মুতে নামাচ্ছে। আর জম্মু তাওয়াই এক্সপ্রেস নামাচ্ছে আপনাকে 45 ঘন্টা, মানে সকাল 9টা নাগাদ। আমরা ব্রেক জার্নি করেছিলাম দিল্লি অবধি রাজধানী এক্সপ্রেস। হাওড়ায় বিকালে উঠলে দিল্লি পৌঁছাবেন পরদিন সকাল 10টা 5-এ। অবশ্য ট্রেন রাইট টাইমে থাকলে। দিল্লিতে একটু এদিক ওদিক ঢু মেরে আমরা ধরলাম শ্রী শক্তি এসি সুপারফাস্ট। সন্ধে 7টা 5-এ সেই ট্রেন ছাড়লো। আমরা উধমপুর নামলাম ভোর ভোর, দেখুন একদম অন্ধকার থাকতেই। এতে কি সুবিধা হলো একটু বলে দিই। জম্মু তাওয়াই থেকে পাটনিটপ 112 কিলোমিটার। জম্মু তাওয়াই এক্সপ্রেস এলে পাটনিটপ পৌঁছতে 12:30টা বেজে যাবে। হিমগিরিতে এলে বিকেল হয়ে যাবে, তাও রাইট টাইমে যদি ট্রেন পৌঁছায়। সেখানে উধমপুর থেকে পাটনিটপ মোটে 45 কিলোমিটার। 7টার মধ্যে আরামসে পৌঁছে যাবেন পাটনিটপে। গোটা দিন পাবেন ঘোরার জন্য। এবার ফিরি আমাদের প্ল্যানে। উধমপুর থেকে আমরা যাচ্ছি পাটনিটপের জেকেটিডিসি রিসর্টে। সকালের প্রথম রোদ্দুর পড়ে উপত্যকাকে চমৎকার দেখাচ্ছে। রিসর্টে পৌঁছালাম 7টা 10 নাগাদ। এগুলো হলো রাশিয়ান কটেজ, খুবই বিখ্যাত। এখানে এলে অবশ্যই এখানে থেকে দেখবেন। আমরা আছি কটেজ নাম্বার 10-এ। দাঁড়ান, ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানে মোটামুটি দুটো ফ্যামিলি অনায়াসে থাকতে পারে। নিচে একটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, এই যে বাথরুম। তাছাড়া এখানে আছে কিচেন, ড্রয়িং কাম ডাইনিং এবং কিচেনে ওয়াটার পিউরিফায়ারও দেওয়া আছে। আর তার সাথে আছে বারান্দা। ওপরের ফ্লোরেও সেম, তবে কিচেনগুলো ওপরের ফ্লোরে নেই। ওপরে আছে একটা বেডরুম, সাথে অ্যাটাচ বাথরুম আর সাথে বারান্দা। আর এই ব্যালকনিতে এসে দাঁড়ালে পাবেন বাইরের দুর্দান্ত ভিউ। পাটনিটপের এই রিসর্ট বুক হয় অনলাইনের মাধ্যমে। তবে এই রিসর্টের সব ডিটেলস এছাড়াও পাটনিটপের সব ডিটেলস আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করা আছে আমাদের আরেকটি ব্লগ পাটনিটপ বলে, যার লিঙ্ক আমি উপরের দেয়া আই বাটনে দিয়ে দিলাম। ঘরে লাগেজ রেখে ফ্রেশ হয়ে একটু ঘুরে নিতে পারেন। পাটনিটপের বিখ্যাত মেনু, এটা রিসর্টের নিজস্ব প্রপার্টি। সময় কাটানোর জন্য সুন্দর জায়গা। অল্প সময় সেখানে কাটিয়ে রিসর্টের ঠিক বাইরেটায় একটা ছোট্ট দোকান পাবেন। চা ম্যাগি খেয়ে ব্রেকফাস্টটা এখানেই সেরে ফেলুন। ইতিমধ্যেই সাইট সিন করার গাড়ি চলে এলো। প্রথমেই ঘুরে নিলাম প্রাচীন ঐতিহ্যবাহী নাগ মন্দির। এরপর গাড়ি আমাদের নিয়ে চলল নাথাটপের উদ্দেশ্যে। নাথাটপ এত সুন্দর
একটা জায়গা যেখান থেকে চারিপাশের 360 ডিগ্রি ভিউ পাবেন। অপূর্ব সুন্দর ভূস্বর্গকে দেখার জন্য এটা একটা আদর্শ জায়গা বলে মনে করি। চমৎকার জায়গা, বেশ খানিকটা সময় এখানেই কেটে যাবে শুধু বসে থেকে প্রকৃতিকে উপভোগ করে। এরপর বেশি দেরি না করে চলে এলাম সানাসার লেকের উদ্দেশ্যে। লেকের আশেপাশে ঘুরতে ঘুরতেই দেখতে পাবেন সানাসার টিউলিপ গার্ডেন। টিউলিপের সময় বেড়াতে গেলে এটাই ব্রাউনি পয়েন্ট। এত রং আর এত ভ্যারাইটি, আপনার চোখ জুড়িয়ে যাবে। পাতনিটপের সাইট সিন মোটামুটি এইটুকুই। এবার রিসর্টে ফেরার পালা। আমরা ওই বিকালে 5:30 নাগাদ রিসর্টে ফিরলাম, আর রিসর্টে ফিরেই সোজা কটেজের ব্যালকনিতে। পাইন গাছের জঙ্গলের দিকে অবিরাম তাকিয়ে আছি, আর আস্তে আস্তে সন্ধে নামছে পাতনিটপে। কি অপূর্ব এই দৃশ্য! পরদিন পাতনিটপে জলখাবার সেরে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। যাওয়ার পথে প্রেমদি হাটটির দেশি ঘি পাতিসা খেতে আমরা ভুললাম না। আপনারাও পারলে ট্রাই করবেন। আজ অতিক্রম করতে হবে প্রায় 200 কিলোমিটার পথ। বেশ অনেকটাই সময় লেগে যাবে। তাছাড়া রাস্তায় জ্যাম তো আছেই। তবে এই পথে যেতে যেতে জানলায় চোখ রাখলে মন্দ হয় না। পাহাড়ের পথে যেদিকেই তাকাবেন সেদিকেই মুগ্ধতা। শুধু তাকিয়ে থেকেই অনেকখানি সময় কেটে যাবে চোখের নিমেষে। এই পথে যেতে যেতে বেশ কয়েকটা টানেল পড়বে। তার মধ্যে এই টানেলটা হলো সবথেকে দীর্ঘতম। আমরা শ্রীনগর পৌঁছালাম ধরুন ওই 7টা নাগাদ। সোজা গিয়ে উঠলাম হোটেল সাহারায়। হোটেলের ঘরখানা একবার দেখিয়ে দিই। যদিও আমাদের আগের সিরিজে যেখানে শ্রীনগর নিয়ে বলা আছে, সেখানে হোটেলের সব ডিটেলসই দেওয়া আছে, কিভাবে বুকিং করবেন বা যাবতীয় ডিটেলস। ওপরের আই বটনে তার লিঙ্ক দিয়ে দিলাম। আমরা ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছিলাম এবং 3 বেডের রুম ছিল, যার রেট ছিল 2500 টাকা পার ডে, সঙ্গে অ্যাটাচ বাথরুম। তবে ঘরখানা বেশ চমৎকারই বলতে হয়। পরদিন সকালে আমরা চললাম শ্রীনগরের লোকাল সাইট সিন করতে। 9:30 নাগাদ বেরোলাম। যাওয়ার পথের বাদিক জুড়ে শুধুই ডাল লেক। তবে এক্ষুনি সেখানে যাওয়া হবে না। আমাদের প্রথম গন্তব্য টিউলিপ গার্ডেন, যার জন্য এই সময়ে আসা। চলুন ঘুরে নেওয়া যাক। এন্ট্রি ফি বড়দের মাথাপিছু 75 টাকা, আর 12 বছরের নিচে যাদের বয়স তাদের 30 টাকা। প্রায় 30 একর জায়গা জুড়ে বিস্তৃত, আর 60-এরও বেশি প্রজাতির টিউলিপের দেখা মিলবে এখানে। তবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই টিউলিপের গার্ডেন খোলার টাইম হলো মার্চের মিডল থেকে এপ্রিলের মিডল। এবার আসি আমাদের পরের গন্তব্য শালিমার বাগে। মোগল সম্রাটের যেসব শখের বাগানগুলো ছড়িয়ে আছে পুরো শ্রীনগর জুড়ে, শালিমার বাগ তাদের অন্যতম। পাহাড়ের কোলে এমন চমৎকার বাগানের স্বাদ দেখেই সে যুগের সৌন্দর্য প্রীতি টের পাওয়া যায়। আমাদের এর পরের গন্তব্য নিশাদ বাগ। এটাও মুঘল আমলেরই সৃষ্টি।
তবে একটা কথা বলে দিই, এখানে যতগুলোই বাগ আজ আমরা ঘুরবো সবকটা বাগেরই বড়দের টিকিট হলো 24 টাকা এবং ছোটদের 12 টাকা। আর এই বাগখানা এত অপূর্ব সুন্দর করে সাজানো যে মনে হবে সারাটা দিন এখানেই বসে কাটিয়ে দিই। এমনকি শুনলাম এখানকার লোকাল লোকজনেরা প্রায় সময় এখানে সারাদিন সময় কাটাতে চলে আসেন। তেমনি আরেক চমৎকার বাগান হলো এই চশমেশাহী। এটিও মোগল আমলের বিখ্যাত 3খানা বাগানের মধ্যে এটি ক্ষুদ্রতম হলেও এর সৌন্দর্য নেহাত ফেলনা নয়। শ্রীনগরে এলে অবশ্যই ঘুরে যাবেন। এরপর এলাম পরিমহল, ঔরঙ্গজেবের তৈরি, ইংরেজিতে যাকে বলে প্লেসেস অফ ফেয়ারিজ। জায়গাটার মধ্যে এখনো ইতিহাসের নস্টালজিয়া বিরাজ করছে। পরিমহল চেষ্টা করবেন বিকালের দিকে যাওয়ার। উপর থেকে ডাল লেকের এক সুন্দর দৃশ্য দেখতে পাবেন, চমৎকার একখানা ভিউ পাবেন। খবরদার মিস করবেন না কিন্তু। এরপর টুক করে ঘুরে নিন জ্যেষ্ঠা দেবীর মন্দির। এখানে মূলত শক্তির উপাসনা করা হয়। এরই মধ্যে দেখবেন সন্ধে নেমে গেছে। রুমে ফিরে নিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি। সোজা চলে যান লালচক। শ্রীনগরের প্রধান বাজার তল্লাট এটাই। ঈদের সময় বলে দোকান বন্ধ পেয়েছিলাম অনেকগুলোই, একটু মন খারাপও হয়েছিল। আপনারা চেষ্টা করবেন ঈদ অ্যাভয়েড করে আসতে। ব্যাস, এরপর পুরো ইচ্ছা মতো কেনাকাটা। এই হলো বিখ্যাত ক্লক টাওয়ার ওরফে ঘণ্টাঘর। 1978 সালে প্রতিষ্ঠিত। বিএসএফ আর সিআরপিএফরা বাংকার হিসেবেও ব্যবহার করেছেন এক সময়। যাকে এরপর গেলাম মার্কেটটা একটু ঘুরতে। যে কটা দোকান খোলা ছিল তারই মধ্যে দু একটা জিনিস কেনাকাটা করে এরপর সোজা চলে গেলাম মুঘল দরবার। আজকে ডিনারটা এখানেই সারবো। সরু চালের ভাত আর মটন রোগান জুস। আজকের মতো এইটুকু। আজ শ্রীনগরে আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন যাব দুধপাত্রির উদ্দেশ্যে। দুধপাত্রি যাওয়ার রাস্তাখানা এমনই মুগ্ধকর, যেতে যেতে কোথা দিয়ে সময় কেটে গেল আর দুধপাত্রি চলে এলো বুঝতেই পারলাম না। এই সবুজ ঘেরা রাস্তা, তাছাড়া এখন এখানে বসন্তকাল, আপেল গাছে নতুন পাতা গজাচ্ছে। কি অপূর্ব দৃশ্য। এই হলো গাড়ির স্ট্যান্ড। তবে গাড়ি এখানে থামলে এখান থেকে শালিগঙ্গার কাছে অবধি যাওয়ার জন্য আপনি ঘোড়ায় চড়েও যেতে পারেন। সেই ঘোড়া ভ্যালির মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে এবং ফিরিয়ে আনবে। মাথা পিছু 800 কিংবা 1000 টাকা মতো পড়বে। তবে যদি ড্রাইভারকে ম্যানেজ করতে পারেন, মাত্র 1500 টাকা দিয়ে আমরা চলে গেছিলাম সোজা শালিগঙ্গার কাছে একদম গাড়ি নিয়ে। তাই দুটো অপশানই আছে, যে কোনো একটা আপনার ইচ্ছে মতো বেছে নিতে পারেন। দুধপাত্রি ভ্যালি অফ মিল্ক এখান থেকেই শুরু। খান সাহেব তহসিলের বুদগাম জেলায় অবস্থিত। উচ্চতা ওই 8960 ফুট। দেখলে মনে হবে পাহাড়ের বুক চিরে যেন দুধের ধারাই বয়ে যাচ্ছে। দুধপাত্রি নামকরণের কারণ হিসেবে এই যুক্তি বহুল প্রচলিত। এই হলো দুধপাত্রির সেই বিখ্যাত তেপান্তরের মাঠ।
চারিদিকে তাকালে দেখতে পাবেন প্রচুর ঘোড়া চড়ে বেড়াচ্ছে। চাইলে আপনিও চড়ে নিতে পারেন, বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হবে আর কি। ওয়েদার ক্রমশ বিগড়াচ্ছে, তাই ফেরার পথে আমাদের শেষ বাকি থাকা কাজটা সেরে ফেলি। এখানকার বিখ্যাত খাবার হলো ঘি মাখানো মাকাই কি রুটি আর সরষোদা শাক আর কাওয়াটি। বৃষ্টি শুরু হয়ে গেছে আর চারপাশ আরো চনমনে দেখাচ্ছে। তবে এই সময় একটা অদ্ভুত জিনিস দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। ওটা আকাশ জোড়া রামধনু। হয়তো এখানে এখনো অট্টালিকায় ছেয়ে যায়নি বলেই এই রূপ আমরা দেখতে পেয়েছি। আজ শ্রীনগরে আমাদের তৃতীয় দিন। শ্রীনগরের সব সাইট সিন একদিনে করতে গেলে একটু হেকটিক হয়ে যায়, তাই বাকি সাইট সিনগুলো আজ করে নিচ্ছি। আজ আমাদের প্রথম গন্তব্য শঙ্করাচার্য মন্দির। বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে আপনাকে উঠতে হবে। বয়স্ক মানুষ কিংবা বাচ্চা থাকলে একটু খেয়াল রাখবেন ব্যাপারটা। উপরে শঙ্করাচার্যের যেমন দর্শন পাবেন, সঙ্গে দেখতে পাবেন গোটা শ্রীনগরকে পাখির চোখে। আমাদের পরের গন্তব্য চারচিনার। চারচিনার যাওয়ার জন্য চেষ্টা করবেন 6 নম্বর জেটি থেকে শিকারা নেয়ার, কিংবা 6 নম্বরের পরের যে জেটিগুলো আসবে সেখান থেকে নেয়ার। চারচিনার দূর থেকে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এই দ্বীপের চারিদিকে 4খানা চিনার গাছ আছে। অবশ্য প্রথম থেকে যে 4খানা ছিল তার মধ্যে 1খানা মারা যাওয়ায় শ্রীনগর থেকে অন্য এক চিনার গাছ আনা হয়েছে ফের। জায়গাটা বেশ সাজানো গোছানো। তবে এই চারচিনার আসতে গেলে শিকারার রেট বা চারচিনারের কি খরচ সবকিছুই ডিটেলস দেয়া আছে আমাদের আগের শ্রীনগর পার্ট 2 ব্লগে। উপরে দেয়া আই বাটনে লিংক দিয়ে দিলাম, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এরপর আমরা যাব হযরতবল মসজিদে। ডাল লেকের উত্তর দিকে অবস্থিত এই হযরতবল মসজিদখানা যেমন পবিত্র তেমনি অসাধারণ এর আর্কিটেকচার। এখানে প্রফেট মুহাম্মদের কেশগুচ্ছ সংরক্ষিত আছে এমনটা বিশ্বাস করা হয়, সেই জন্যই এই মসজিদের নাম হযরতবল। এর পরের গন্তব্য হরিপর্বত দুর্গ। মাথাপিছু 50 টাকা টিকিট। 1590 সাল নাগাদ আকবর এই হরিপর্বত দুর্গের কাজ শুরু করেছিলেন। গ্রীষ্মকালে শ্রীনগরের রাজধানী স্থানান্তরিতের পরিকল্পনা তারই ছিল, কিন্তু সে কাজ কখনোই সম্পূর্ণ হয়নি। দুর্গের ভিতরটা বেশ সুন্দর এবং অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। অনেকটা সময় কেটে যাবে এই দুর্গ ঘুরতে ঘুরতে। এই দুর্গখানা খুব সুন্দর, পারলে একবার সময় করে অবশ্যই ঘুরে আসবেন শ্রীনগরে এলে। বিকেল বিকেল করে চলে যান ডাল লেকে। একটা শিকারা ভাড়া করে মনের সুখে ভাসতে থাকুন। শিকারা করেই ভেসে আছে সেখানকার দোকানপাট। শিকারায় ভেসে থাকতে থাকতেই আপনার কাছে বিক্রি করে যাবে চা কিংবা কফি, সবটাই কিন্তু ভাসতে ভাসতে। সূর্যাস্তের সময় এই ডাল লেককে অপূর্ব মায়াবী লাগে। চেষ্টা করবেন সেই সময়টা শিকারায় কাটাতে। নির্দ্বিধায় আপনার অভিজ্ঞতার এক সেরা দৃশ্য হয়ে থাকবে। এই ডাল লেকে যখন শিকারা করে ঘুরবেন তার জন্য তো কিছু দরাদরি করতে হবে, তাই এজেন্ট না ধরে চেষ্টা করবেন সরাসরি শিকারার মালিকের সঙ্গে কথা বলার। আমরাও এরকম একজন মালিকের সঙ্গে কথা বলে 1200 টাকায় 7 পয়েন্ট ঘুরেছিলাম।
তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সারাদিন ঘোরাঘুরির পর যখন পেটে ছুঁচোয়ের ডন মারতে শুরু করলো, আমরা সোজা চলে গেলাম শ্রীনগরের বিখ্যাত হোটেল আদুশে। আপনারাও নিশ্চয়ই নাম শুনে থাকবেন, আর যদি শুনে নাও থাকেন আমি রেকমেন্ড করব অবশ্যই শ্রীনগর এলে এখানে একবার খাবার টেস্ট করে যেতে। আজ শ্রীনগরে আমাদের চতুর্থ দিন তথা শেষ দিন বলা যেতে পারে। চলেছি আমরা সোনমার্গের উদ্দেশ্যে। 80 কিলোমিটার মতো রাস্তা, ঘন্টা 3 তো লেগেই যাবে। চারপাশ দেখতে দেখতে চলুন যাই সেখানে। সোনমার্গ এসে শ্বেতশুভ্র বরফে মোড়া উপত্যকা শুরু এখান থেকে। আমরা স্নো বাইক ভাড়া করেছিলাম, মাথাপিছু 1500 টাকা দিয়ে নিয়ে যাবে এবং ফিরিয়েও আনবে। ট্রাই করতেই পারে, বেশ অন্যরকম অভিজ্ঞতা। সবুজের সময় এলে ঘোরা পাবেন, খরচ সেখানে অনেকটাই কম। সোনমার্গ উপত্যকার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে সম্মোহিত মনে হবে নিজেকে। এমন সৌন্দর্যের মায়ায় আপনি জাস্ট হারিয়েই যাবেন। রোদ আর মেঘের খেলায় আপনার কাজ শুধু দর্শকের। ঘোরার জন্য বেশ কিছু স্লেজ গাড়িও পাবেন, স্থানীয় লোকজনরা টেনে নিয়ে যাচ্ছে। মাথাপিছু ওই 2000 টাকার মতো চাইছে। এই বাকিটা এবার দরদামটা নিজেদের ওপর ডিপেন্ড করে। ঘুরুন ইচ্ছে মতো, বিকেল নাগাদ ধরে নিন ফেরার পথ। ফিরতেও তো অনেকটা সময় লাগবে, তাই না? হলেন ওয়াসিমজি, আমাদের 7 দিনের সারথি। পুরো ট্রিপটা সুন্দরভাবে কমপ্লিট করাতে এনার একটা বড় হাত আছে, তাই মাস্ট রেকমেন্ডেড। এবার ফেরার পালা। কাশ্মীর থেকে কারোরই বোধহয় ফিরতে ইচ্ছে করে না, কিন্তু অফিস কাছারির জন্য ফিরতে তো হবেই। কাশ্মীরেও আবার ফিরবো আমরা, হয়তো সিজন অফ ফলে কিংবা শীতের সময় বরফে ঢাকা ভূস্বর্গের উদ্দেশ্যে।